থাম্বনেল দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। ভাবছেন নিশ্চয়ই যে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে কী সব উল্টোপাল্টা বলছি। যে রক্ত জল করা টাকায় বেলুড় মঠের জন্য জমি কিনেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, সেই জমি তিনি বিক্রি করে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, এমনই এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আজ বলবো সেই কঠিন পরিস্থিতির কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। মহামারী গোটা বিশ্বে বিভিন্ন সময়ে এই শব্দটা একেবারে ত্রাসের সৃষ্টি করেছে। যখনই রোগ নিয়ে এসেছে, শ্মশান করে দিয়েছে সমস্ত জায়গা। দেশ, কাল, গণ্ডি সমস্ত কিছু একাকার হয়ে গিয়েছিল একটাই শব্দ, মৃত্যু। প্রাচীন ভারতও সাক্ষী থেকেছে কালাজ্বর, কলেরার মারণ আক্রমণের। বিশেষ করে কলকাতা সহ পুরো বাংলা নানা সময়ে ছারখার হয়েছে মহামারীর আক্রমণে। সেই সঙ্গে আরও একটা রোগ জন্ম নেয়, আর তা হলো প্লেগ, যার কথা বললেই মনে পড়ে ঊনবিংশ শতকের শেষ থেকে বিংশ শতকের শুরু পর্যন্ত বিস্তীর্ণ একটা সময়ের কথা, যা ছিল কলকাতার একদম কালো সময়, মৃত্যুর সময়। অবশ্য শুধু এই শহরই নয়, ভারতের নানা জায়গায় ছড়িয়ে পড়েছিল এটা। 1896 সালে মুম্বাইকে, তখন যেটার নাম ছিল বম্বে, তাকে বিধ্বস্ত করে সেই রোগ গ্রাস করেছিল উত্তর ভারতকে। কলকাতায় প্লেগের তাণ্ডব শুরু হয় আরও 2 বছর পর, 1898-তে। তার 1 বছর আগেই হাওড়ার বেলুড়ে জমি কিনে তৈরি হয় একটা সংগঠন, রামকৃষ্ণ মিশন। আধ্যাত্মিক ও সেবার মন্ত্র নিয়ে চলার শপথই ছিল যাদের পাথেয়। যে নৌকার মাঝি হয়েছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। প্লেগের খবর তাঁর কানে ঠিকই এসে পৌঁছেছিল, কিন্তু বাংলা তখনও এর গ্রাস থেকে মুক্ত ছিল। কিন্তু বেশি দিন রুখে রাখতে পারল কই। যে বছর প্লেগ এলো সেই বছরই জানুয়ারি মাসে কলকাতা তথা সমগ্র ভারতের মঞ্চে উঠে এলেন এক বিদেশিনী। এই দেশের মাটি স্পর্শ করলেন সেবার মন্ত্র নিয়ে। স্বামীজির আহ্বানেই তাঁর এই আগমন। মার্গারেট এলিজাবেথ নোবেল। মান, যশ, পাশ্চাত্যের ঐশ্বর্য সব কিছু ছেড়ে মানব জাতির উদ্দেশ্যে তাঁর প্রাণ ছিল একেবারে নিবেদিত। কয়েক মাস পর মার্গারেটের ভেতর থেকেই জন্ম নিল সিস্টার নিবেদিতা। যে সময়ে এই ঘটনা ঘটছে ততদিনে রীতিমতো হাহাকার শুরু হয়ে গেছে। লাখ লাখ মানুষ রাস্তায়, ঘরে অসহায়ের মতো মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মহারানী ভিক্টোরিয়া যতই ভরসা দিক, ডাক্তাররা যতই চেষ্টা করুক, প্লেগের থাবা থেকে রেহাই পেলেন না সাধারণ মানুষ। সমস্ত খবরই আসছিল বেলুড়ে। যত সময় এগোতে লাগলো, অস্থির হয়ে উঠলেন বিবেকানন্দ। এই শহর যেখানে তিনি জন্মেছেন, বেড়ে উঠেছেন, মাতৃ স্নেহ পেয়েছেন, সেই শহর আজ কাঁদছে। তিনি কি করবেন? নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিলেন স্বামীজি। দরকারে নিজেই ঝাঁপিয়ে পড়বেন সেবার কাজে, তেমনভাবে মনকে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ করে নিলেন। এমনিতে মহামারীর জন্য সরকারের প্লেগ কমিশন ও ব্রিটিশ সেনাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু অনেক জায়গায় ঝামেলাও শুরু হয় এই জন্য। ভারতীয়দের নানা কুসংস্কার, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি প্লেগের সময়ও কিন্তু যায়নি। সেই সব কারণে ব্রিটিশদের ব্যঙ্গের পাত্র হয়েছিল তারা। অনেক জায়গায় সেনাদের তরফ থেকে অশোভন আচরণও করা হয়। সমস্ত কিছুই নজরে এসেছিল স্বামীজির। একসময় মঠের গুরু ভাইদের নিয়ে নিজেই নেমে পড়লেন মাঠে। 1898 সালের 3রা মে মঠে ঘোষণাপত্র প্রস্তুত করলেন তিনি, যার সারমর্ম রামকৃষ্ণ মিশন আর্তের সেবা করবে, সেই সঙ্গে যতটা সম্ভব সংক্রমণ রোখারও চেষ্টা করা।
কিন্তু টাকা, অর্থেরও তো প্রয়োজন। সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন স্বামীজি, দরকার হলে নতুন মঠের জমি বিক্রি করে দেব। আমরা ফকির, ভিক্ষা করে গাছতলায় শুয়েও দিন কাটাতে পারি। এই জমি বিক্রি করলে যদি হাজার হাজার লোকের প্রাণ বাঁচানো যায়, তবে কিসের জায়গা, কিসের জমি? ঠাকুরই তো বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। যদিও তার দরকার হয়নি শেষ পর্যন্ত, কিন্তু এই জমি আর মঠ তৈরি তার বহু দিনের স্বপ্ন ছিল। মানুষের বিপদের দিনে সেটাকেও বিক্রি করে দেওয়ার কথা বলতে এক মুহূর্তও চিন্তা করেননি স্বামী বিবেকানন্দ। তার এই কাজে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ভগিনী নিবেদিতা। জীবনের শেষ পর্যন্ত আর্তের সেবাই ছিল তার পরম ধর্ম। নিজে সশরীরে ঝাঁপিয়ে পড়েছিলেন প্লেগ আক্রান্তদের সেবায়। নিজের সুস্থতার কথা তিনি একবারও চিন্তা করেননি। রাত কাটিয়েছেন বস্তিতে, রাস্তায়। নিজের সন্তানের মতোই বুকে তুলে নিয়েছিলেন শিশুদের। স্বাস্থ্য রক্ষার জন্য কি কি করতে হবে বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। নিবেদিতার এই উদ্যোগ নিজের চোখে দেখেছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর, যিনি আজকের আরজি কর হাসপাতালের প্রতিষ্ঠাতা। 1911 সালে ভগিনী নিবেদিতার মৃত্যুর পর স্মৃতিচারণায় উঠে এসেছিল সেই কথাও। সালটা 1899। প্লেগ তখন পূর্ণমাত্রায় বিকশিত হচ্ছে শহরে। ডক্টর রাধা গোবিন্দ করও ব্যস্ত হয়ে পড়েছেন। একদিন রোগী দেখে বাড়ি ফিরে দেখেন একজন বিদেশিনী তার ঘরে বসে রয়েছেন। তাহার পরিধানে গৈরিক বাস, গলদেশে রুদ্রাক্ষ মাল্য, আননে দিব্যদীপ্তি। সেই প্রথম নিবেদিতার সঙ্গে সাক্ষাৎ ডক্টর আরজি করের। ওই দিনই ডক্টর রাধা গোবিন্দ সকালে বাগবাজারের এক বস্তিতে একটা শিশুকে পরীক্ষা করতে গিয়েছিলেন। প্লেগে আক্রান্ত হয়ে ওর মা আগেই মারা গিয়েছিল। শিশুটিকেও গ্রাস করেছে সেই মারণ রোগ। এই কথা শুনে নিবেদিতা সঙ্গে সঙ্গে ছুটে যান সেখানে। নিজের স্বাস্থ্যের দিকে কোনো লক্ষ্য নেই ভগিনী নিবেদিতার। ঘর পরিষ্কার করতে হবে বলে নিজেই মই এনে চুনকামের কাজ করতে লাগলেন। নিবেদিতা ভালো করেই জানতেন এই বাচ্চাটা বাঁচবে না, বাঁচেও নি, কিন্তু সমস্তটুকু স্নেহ ঢেলে দিয়েছিলেন সেখানে। শুধু একটা জায়গায় নয়, সর্বত্র একইভাবে তিনি কর্তব্যে অবিচল ছিলেন। কখনো প্লেগ হাসপাতাল তৈরির উদ্যোগ করছেন, কখনো নিজেই সেই রোগীদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন। শুধু রাধা গোবিন্দ কর নয়, গোটা বাংলা তার এই রূপ দেখে মোহিত হয়ে গিয়েছিল। কিন্তু নিবেদিতার কাছে এটা কোনো আলাদা বা বিশেষ কাজ ছিল না, স্বামীজির কাছেও নয়। মানবজাতির সেবাই যে তাদের মূল ধর্ম। অহং, লোভ সব কিছুর ঊর্ধ্বে উঠে নিজের আসল কাজটুকু করে যাওয়া, এটাই তো আমাদের সবারই কর্তব্য হওয়া উচিত, তাই না? আর সেই কাজ করে গেছেন সারা জীবন স্বামী বিবেকানন্দ। আর সেই জন্যই তো তিনি যুগপুরুষ, যুগাবতার। কেমন লাগলো আজকের এই পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।